যেহেতু হোটেল থেকে কিটোর দূরত্ব কম, সুতরাং শাহাদ এবং তাদের টিম গন্তব্য কিটো এয়ারপোর্ট। ভোরেই যেতে হবে, নয়তোবা ফ্লাইট মিস হবে। খুব ভোরে ঘুম ছেড়েছে সকলের। ইকুয়েডর থেকে গ্যালাপাগোসের উদ্দেশ্যে দুটো ফ্লাইট ছাড়ে। বাল্ট্রা এবং সান ক্রিস্টোবাল দ্বীপপুঞ্জের গ্যালাপাগোসে দুটি প্রধান বিমানবন্দর রয়েছে। ফ্লাইট বুক করা শেষ, রওনা হবে কিছুক্ষণের মাঝে সেই স্বপ্ন রাজ্যে। গ্যালাপাগোস যেতে 2 ঘন্টা সময় লাগবে ইকুয়েডর থেকে কিটো, এরপর কিটো থেকে গুয়াকিল, তাই একটু সময় বেশি লাগবে। বাংলাদেশের লোকাল বাসগুলোর মতো পথে পথে যাত্রী তোলার প্রবণতা না থাকলে কিটো থেকে এই ফ্লাইট গুয়াকিল গিয়ে যাত্রী তুলতে বেশ সময় লাগায়। সেখানে প্রায় 40 মিনিট বিরতি নেয়, তাই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রস্তুতি সকলেরই নেওয়া শেষ। আরেকটা ব্যাপার, ফ্লাইট বুকিং এর পাশাপাশি গ্যালাপাগোস এয়ারপোর্টে থেকে ক্রুজ বুকিং করাটা গুরুত্বপূর্ণ। এয়ারপোর্ট থেকে যার যার নির্দিষ্ট ক্রুজ এসে অতিথিদের নিয়ে যাবে। গ্যালাপাগোসে পৌঁছানো মাত্রই সময় ও কঠোর সময় ও নিয়মের মধ্যেই চলে আসতে হবে সকলকে। এয়ারক্রাফটে উঠে সকলে নিজেদের আসন গ্রহণ করলো। শাহজা এয়ারপ্লেন দেখে খুশিতে লাফাচ্ছে। দিয়ার শরীর ভালো ঠেকছে না, বারবার ঘুম আসছে। শাহাদ দিয়াকে বলে, ঘুমিয়ে পড়ো, চানের খাবারটা সামনে রাখো, আমি দেখছি ওকে। ঘুম থেকে উঠে দেখবে আমরা গ্যালাপাগোস এয়ারপোর্টে। মাথা নেড়ে চোখ বুঝলো দিয়া। শাহাদের হাতে হাত রেখে ঘুমের দেশে তলিয়ে গেল। অন্যদিকে শাহাদ মেয়েকে পাশে বসিয়ে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। ট্যাবের মাঝে গ্যালাপাগোসের ভিডিও ছেড়ে দিয়েছে। তার প্রতিটি প্রাণীকে দেখিয়ে খেলছে মেয়ের সাথে। মা অসুস্থ হয়ে পড়েছে এই জার্নিতে, অথচ এই মেয়ে এখনো বিন্দাস। শাহাদ হেসে মেয়েকে আসতে বলে, আম্মা, তুমি কি ঘুমাবে না? তোমার মা তো ঘুমিয়ে অতল সমুদ্রে হারিয়েছে। মেয়ে বাবার কথা বুঝেছে হয়তো, ঘুমাবে না এটুকু বুঝে বলল, জি আম্মা, সে যা খেলা করছে জানি। হ্যাঁ, মোবাইলে মাছ দেখেন আপনি। আমার রক্ত যে আপনার শরীরে, তার ডিএনএ করানোর প্রয়োজন নেই। কমান্ডার সাহেব, জার্নি ছানার পছন্দের মানলাম, আপনার রক্তেরই টান। ছানা যে মিষ্টি করে চুপটি করে আছে সেটা আবার স্বভাব। আমারও সুনাম করুন। একটা কথা মাটিতে পড়তে দেবে না, তাই না ফারা? ওই যে আপনার স্ত্রী বলে কথা। হালকা হাসলো শাহাদ। বোটা না ঘুমিয়ে চুপি চুপি কথা শুনছিল বাবা কন্যা। মেয়েকে ভিডিও দেখাতে ব্যস্ত। বাম হাত তুলে স্ত্রীর মাথার ঘুমটা সরিয়ে আলতো করে চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, টাইট স্লিপ স্ট্রবেরি। চোখ বুঝে হেসে দিল দিয়া। ভাবছে বার্মিজ ক্রেপ উচ্চারণ করলেই বোধ হয় সাহেবের রোমান্স পায়, তাই এই মুহূর্তে অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পুরনো নাম স্ট্রবেরি ডেকেছে। সান ক্রিস্টোবাল এয়ারপোর্ট, সেখান থেকে নেমে গন্তব্য ক্রুজ। চাইলেই গ্যালাপাগোসের পুয়ের্তো আয়োরা বা পুয়ের্তো বাক্রিজো মোরেনার মতো শহরে থাকতে পারা যায়। সেই ক্ষেত্রে শহর থেকে আসা যাওয়া করে ভ্রমণ করতে হবে। দুটো শহরেই রাস্তা অনেক কোম্পানি আছে যারা ট্রিপগুলো অফার করে এবং ঘুরিয়ে নিয়ে আসবে। এখানকার হোটেলগুলো অত্যন্ত ব্যয়বহুল। হোটেলে এক রাত যাপনের জন্য গুনতে হবে প্রায় $500, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 60,000 টাকা। এর চেয়ে ঢের ভালো ক্রুজ বুকিং করা। স্থানীয় লোকদের ব্যক্তিগত ক্রুজ থাকতেই পারে, তবে তারাও চাইলে তা ব্যবহার করতে পারবে না। ব্যবহার করতে হবে নির্ধারিত লাইসেন্সকৃত ক্রুজ। একটা বৃহত্তর ক্রুজ প্রায় 80 জন যাত্রী বহন করতে পারে, যার ভাড়া 1 সপ্তাহের জন্য $6,500, অর্থাৎ বাংলা টাকায় 7,73,500 টাকা। 80 জনের ক্রুজ নেওয়ার প্রয়োজন বোধ করে না ছোট্ট দলগুলো। শাহাদ, রকিব এবং মনিরের সাথে পরামর্শ করে আদিত্য আগে থেকে 10 জনের জন্য একটা ক্রুজ নিয়েছেন। সাথে থাকবে কুক অ্যান্ড ট্যুর গাইড, যা এখানকার সংস্থা অ্যাকোভেঞ্চার দ্বারা পরিচালিত, এবং সুন্দর একটা নাম, ফ্ল্যামিঙ্গো। গ্যালাপাগোসের উদ্দেশ্যে কিছুক্ষণের মাঝেই ফ্ল্যামিঙ্গো প্রশান্ত মহাসাগরে তার যাত্রা আরম্ভ করতে যাচ্ছে। ফ্ল্যামিঙ্গোর সবচেয়ে আনন্দের এবং ঐতিহাসিক দিক হচ্ছে 2 ধরনের পানি আরোহী সরঞ্জামই আছে। সাদ শক্তভাবেই বলেছে, স্কুবা ডাইভিং এর সরঞ্জাম যেন থাকে, সেখানে বোনাস স্নরকেলিংও আছে। সাদের চোখে মুখে খুশি। যেহেতু নভেম্বর মাস, সেহেতু ভ্রমণের জন্য উপযুক্ত সময়। শীতল আবহাওয়া, শরীর খারাপ হওয়ার ভয় আছে। সকলেই সাথে করে প্রয়োজনীয় ওষুধ সামগ্রী নিয়ে এসেছে। মোশন সিকনেস হওয়ার সম্ভাবনা প্রবল। বডি স্যুটের ব্যবস্থাও করা হয়েছে, কারণ নিরক্ষীয় অঞ্চল, রক্ষ আবহাওয়া। এর মাঝে শাহজাদ ছোট। সব মিলিয়ে প্রস্তুতি পর্ব শেষ। যাত্রা শুরু করেছে ফ্ল্যামিঙ্গো। সাদ কেবিনে এসেই ধূপ করে শুয়ে পড়েছে বেডে। কিছুক্ষণ আগে থেকে শরীর
কলাপোস করছিল। বুঝে উঠতে পারছিল না খারাপ লাগার কারণ। শাহজাদ ছোটাছুটি করছে ক্যাবিন জুড়ে। এভাবে শুয়ে পড়তে দেখে দিয়া ছুটে ধরে, চোখ বন্ধ করেই বলে, চিন্তা করো না, ঠিক হয়ে যাব। জেটল্যাগ হয়েছে হয়তো। জেটল্যাগ ট্রাভেলার বা দূর দূরান্তে ভ্রমণকারীদের কাছে পরিচিত শব্দ। এর লক্ষণগুলো হলো ভালো ঘুম না হওয়া, দিনের বেলাতেও ক্লান্ত বোধ করা, কাজে মন বসাতে না পারা ইত্যাদি। বিমান যাত্রার পরে এই লক্ষণ দেখা যায় সাধারণত। বেশিরভাগ ক্ষেত্রে আন্তর্জাতিক ট্রিপের পরই এই জেটল্যাগের সমস্যা দেখা দেয়। 2 বা তার বেশি টাইম জোনে পেরোলেই এই সমস্যাটা দেখা হয়। আসলে এই সময় আমাদের বায়োলজিক্যাল ক্লকের অনেকটাই বদলে যায়। অর্থাৎ আমরা সাধারণত যে সময়ে ঘুমোতে যাই, যে সময় জেগে থাকি, সেই অভ্যেসের অনেকটাই এই টাইম জোনের পরিবর্তনের ফলেই বদলে যায়। দেয়া এগিয়ে এসে প্রশ্ন করে, ঔষধ দিব? না, সময় আমি নিজেই নিব। চিন্তা করো না, ঠিক হয়ে যাব। তোমরা ফ্রেশ হয়ে নাও। শাহজা একবার বেডে লাফাচ্ছে তো অন্যবার সোফায় জিনিসপত্র ফেলে দিচ্ছে। দিয়া ধমকেই যাচ্ছে। ছুটে গিয়ে চেপে ধরলো শাহজা, বকছে, এই পাকনা মেয়ে, এমন ছুটছো কেন? বাবাকে দেখছো না? তোমার জ্বালায় মানুষটা শান্তি পাচ্ছে না। সারাটা রাস্তা তোমাকে সামলাতে গিয়ে অসুস্থ হয়েছে। তড়াক করে চোখ খুলল শাহাদ। স্ত্রীর দিকে ভ্রু কুচকে প্রশ্ন করলো, আমি ওকে সামলা থেকে অসুস্থ হয়েছে? তা নয়তো কি? শিখে গেছি ইমোশনাল ব্ল্যাকমেল। সারাটা আমার কথা বলে যে শান্ত হবে, সঠিক বুঝেছ? শাহজা বাবার কাছে এসে বসেছে। বাবার বুকের ওপর উঠে বাবার গালে হাত দিয়ে বলছে। মেয়ে ডান হাতে চুমু দিতে বাম হাত বাড়িয়ে দিল। শাহাদ মেয়েকে বুকের উপর শুয়ে বলল, না আমার মা, বাবা ঠিক আছে, একদম ঠিক, কিচ্ছু হয়নি। দিয়া ঠোঁট বাঁকিয়ে বলে, ঢং কত! আপনি বেশি আহ্লাদ করে মেয়েকে বিগড়াচ্ছেন। তুমি কি চাও ছানাটাকে মারি? না, তা কখন বললাম? মাঝে মাঝে একটু রাগ তো দেখাতেই পারেন। বাবা মেয়ের মৃদু খুনসুটির মাঝে মেয়ে বাবার বুক থেকে সরে গিয়েছে। দিয়া ঘোমটা খুলে ওড়না এক পাশে রেখে শাহাদের টি শার্ট ট্রাউজার নামাতে নামাতে কথা বলছে। বিপরীতে শাহাদ জবাব দিচ্ছে। রাগ দেখানোর মতো কি করেছে আমার বাচ্চাটা শুনি? স্বামীর পায়ের কাছে সে জুতো খুলে দিতে পায়ে হাত দিবে, শাহাদ শুয়ে ধমক দিল। গায়ে হাত দিবে না, আমি খুলবো। কিন্তু কে শুনে কার কথা? দিয়াকে হাত দিতে দেখে শাহজা খাটে মায়ের পাশে বসে আরেকটা জুতো খুলছে। মা মেয়ে দুজনকে দুপায়ে হাত দিতে দেখে লাফিয়ে ওঠে শাহাদ। ধমকে গিয়ে বলে, ইয়া আল্লাহ, কি শুরু করলে তোমরা? আম্মা সরো, ফারা নিষেধ করছে। মেয়েটা একই কাজ করছে তোমাকে নকল করে। দিয়া সরে মুচকি হাসে। এক পাশে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু জানে শাহজা সরবে না। তাই তামাশা দেখবে বলে চুপিসারে সরে গিয়েছে। শাহজা বাবার জুতা নিয়ে টানাটানি করছে খোলার জন্য। ভারী জুতা কারো সাহায্য ছাড়া খোলা কি সব এতখানি মেয়ের পক্ষে? এদিকে শাহাদ মেয়েকে বলছে, আম্মা জুতে ময়লা, ছাড়ো বাবা, ছি। আফসোস করেই বলছে। আমারই ভুল হয়েছে, জুতো নিয়ে শোয়া। এদিকে মেয়ে উল্টো বাবাকে ধমকে বলে। শাহাদ চমকে মেয়ের দিকে তাকিয়েছে। মেয়ে বাবাকে ধমকাচ্ছে? শাহজা মায়ের দিকে তাকিয়ে বল, আহারে, জুতো খুলতেই কষ্ট দিচ্ছে, তাই মাকে রাখতে সাহায্য করছে। দিয়া হেসে মেয়েকে সাহায্য করতে গেল। এদিকে শাহাদ মেয়ের দিকে তাকিয়ে দিয়াকে বলে, ফারা কিভাবে বলে কিছুক্ষণ আগে আমার ছোট্ট চানটাকে বকা দিতে? দিয়া জুতো খুলতে খুলতে শাহাদের দিকে তাকিয়ে বলে, আমি না থাকলেও আফসোস নেই, এই মেয়ের মায়ের প্রয়োজন পড়বে না। ওকে আপনি যেভাবে ওকে বুকে আগলে রাখেন, সেভাবে খুব কম বাবাই পারে। রাখবো না বলছো? আমার রিজিকে আমার কটা সন্তান আছে বা হবে জানি না, তবে সে যে আমার সেই সন্তান যার জন্য আমি বাবা হওয়ার সুখ পেয়েছি। আমার জান কুরবান এই মেয়ের জন্য। এর মাঝে দিয়া আর শাহজা জুতো খুলে ফেলেছে। দিয়া কাছে এসে বোতাম খুলছে শার্টের। শাহজা মাকে অনুসরণ করে বোতাম খোলার চেষ্টা করছে। শাহাদ মা মেয়ের কাণ্ড দেখছে। বোতাম প্রায় খোলা শেষ। শার্টের ডান পাশ দিয়ে খুলছে, বাম পাশ শাহজা খুলছে। শাহাদ হাসতে হাসতে দুজনকে দুপাশে বুকে টেনে বলে, আহা, কি রাজকীয় সেবা প্রদান করছেন আপনার মাথা কন্যা, নিজেকে তো রাজা মনে হচ্ছে। এর মাঝে শাহজা বলে ওঠে। দিয়া হাসছে। শাহাদ দিয়ার দিকে তাকিয়ে বলে, মেয়েকে এসব তুমি শিখিয়েছ? দিয়া হেসে প্রতিউত্তর করে, না, আমি না, শেফালি আপা সারাক্ষণ এসব বলে। রাজা রানীর গল্প শোনায়, আর ওকে মুখস্থ করায় ওর বাবা রাজা, ওর মা রানী, আর ওর রাজকন্যা। এখন আপনি রাজা উচ্চারণ করেছেন, তাই হয়তো ওর মস্তিষ্কে শব্দটার ওপর জোর পড়েছে, মনে পড়াতে রাজা রানী করছে। শাহাদ চোখ বুজে বলে,
ফারা, এত শোক আমার সইবে না, বুঝলে? আল্লাহ মাফ করুন, কি বলেন এসব? কি বললাম? আরে সিরিয়াস হয় না, এমনি বললাম। বাই দ্য ওয়ে, আমাদের মা মেয়ের আমাকে যত্ন শেষ হলো, নিজের একটু তৈরি হয়নি। নাস্তা করতে হবে না? ঘুরে দেখেছো? সে সকালে খেয়ে বের হয়েছে, এখন 11টা বাজে। দিয়া শিউরে উঠে একটা সাদা গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদ নিজেই কিনে এনেছে এই গাউনগুলো, প্রায় সময় ম্যাচিং করে, তিনজনের জন্য ড্রেস নেয়। শেহজাকেও নিজের মতো একটা টি শার্ট পরিয়ে দিয়েছে, দুটো বেবি প্যাঙ্গুইন আছে শেহজার সাদা টি শার্ট। কি খুশি সেই মেয়ে, বাবার মতো সাদা পরতে পেরে। এদিকে ছোট্ট চুল মুড়িয়ে পেঁচিয়ে সাহাদ নিজেই মেয়ের চুল বেঁধে দিয়েছে। দিয়ার মেকআপের ব্যাগ থেকে একটা লিপস্টিক নিয়ে মেয়েকে দেখিয়ে জিজ্ঞেস করছে। লাগাবে? মেয়েও সজোরে বলছে। সাহাদ হেসে আঙ্গুলের মাথায় একটু নিয়ে মেয়ের ঠোঁটে লাগিয়ে হেসে বলছে। এত ঢঙ্কি হচ্ছে না মা, পুরো আপনার মায়ের কপি। ঠোঁট দুটোকে ফুলিয়ে রেখেছে। দিয়া ওয়াশরুম থেকে বের হয়ে বাবা মেয়ের কাণ্ড দেখে হাসছে। সাদ মেয়ের লিপস্টিক নিয়ে দিয়াকে বলছে। মাঝে মাঝে আমার ছানার জন্য মেকআপ কিনবে, আলাদা তোমার মতো একটা ব্যাগ রাখবে। ক্রুজের ড্রাইং এরিয়াতে এসে সকলে একসঙ্গে বসেছে। ওদের আসতে দেখে রোকসানার ছেলে জোরেই বলে ওঠে। Uncle, you're looking damn hot, like young man. দিয়াও এই প্রথম সাহাদকে 3/4 প্যান্টে দেখে অবাক হয়েছিল, কিন্তু মুখ বন্ধ রেখেছে। রাহিলের সম্বোধনে সাহাদের পরিবর্তনে দিয়াই লজ্জা পেল। সাহাদ চেয়ার টেনে বসে এক পাশে মেয়ে, অন্য পাশে দিয়াকে বসিয়ে কিঞ্চিত হাসে। এদিকে রোকসানা ছেলেকে ধমকে বলে। রাহিল, এভাবে কথা বলবে না। Mama, it's true. ক্রুজের কুক কিছু অ্যাপিটাইজার পরিবেশন করা হয়েছে, ক্লিয়ার স্যুপ, টোস্ট জাতীয় কিছু এবং কিছু সি ফুড সালাদ। সবাই খাবার শুরু করেছে। সাহাদ রাহিলের দিকে তাকিয়ে বলে। রাহিল, হাউ ওল্ড আর ইউ? 21, Uncle. ও, আই থট ইউ 24। I'm not that much old, Uncle. রোকসানা ছেলেকে ধমকে বলে। রাহিল, বাংলা বলো। সাহাদ রোকসানার দিকে তাকিয়ে বলে। সমস্যা নেই, ওই যে ভাষা আরম্ভ করে, তাই বলুক। রাহিল মায়ের ইঙ্গিত বুঝে চুপ হয়ে গেল। বাড়ন্ত বয়সের ছেলে, ভালোই তেজ আছে, তাই একটু ছটফট হওয়া স্বাভাবিক। এর মাঝে মনিরুজ্জামান বলে। জেট ল্যাগ হয়েছে মনে হয়, শরীরটা কেমন করছে আমার। সাহাদ ও রকিব দুজনেই বলে ওঠে। মনিরুজ্জামান সাহাদকে পুনরায় প্রশ্ন করে। শাহাদ, তুই কি স্কুবা করবি অবশ্যই, এই শরীরে? মেডিসিন নিয়েছি, ঠিক হয়ে যাব। রাহিল উত্তেজিত হয়ে। আমিও পারি স্কুবা করতে। আঙ্কেল, আপনি কি এই বয়সে স্কুবা করবেন? আদিত্য আর মল্লিকা জিহ্বায় কামড় দিয়েছে। এত কথা বলে এই ছেলে। রোকসানার ইচ্ছে করছে কষিয়ে দিতে এই ছেলেকে। যে ছেলের বাপও সাহাদকে মান্নি করে চলতো, এখন ছেলে পাঙ্গা নিতে আসছে। সাহাদ খেতে খেতেই বলে। তুমি কোথায় করেছো স্কুবা? সেন্ট মার্টিন। ভেরি গুড। কত ফুট নেমেছো? মনে নেই, মুখে মাস্ক লাগিয়ে দিয়েছিল। সাঁতার কেটে প্রবাল দেখেছি, কিছু মাছ দেখেছি। কস্টিং প্রবাবলি 700 টাকা। ওটা স্মোরকেলিং। স্কুবার জন্য তোমাকে আরও নিচে নামতে হবে রাহিল, ট্রেন্ড হতে হবে। স্কুবা কস্টিং সেন্ট মার্টিন আমার জানা মতে 2500 টাকা। তবে বেশি গভীরে যেতে পারবে না, সাথে কাউকে নিতে হবে। পানি থেকে কিছুটা প্রায় 7 বা 8 ফিট নেমে প্রবাল মাছ দেখা হচ্ছে স্নোরকেলিং। তাহলে স্কুবা কি? যাবে আমার সাথে? রোকসানা নার্ভাস হয়ে বলে। একদম না, আমার একটা ছেলে, তুই যা। আমি যাব মাম্মা। রোকসানা ছেলেকে ধমকে বলে। না, যাবে না তুমি। আদিত্য না করছে। মনিরুজ্জামান কিছুটা চিন্তিত হয়ে বলে। শাহাদ, স্কোর কেলিং যা হয়, আমাদের কথা শোনো। তোরা স্কুবাতে যাওয়ার প্রয়োজন নেই, শরীরের কন্ডিশনও ভালো না। স্কুবাতে অনেক রিস্ক শুনেছি, শখের বসে স্কুবা করা বিপজ্জনক। সাহাদ মাথা তুলে হেসে বলে। রকিব, আমাকে শখের বসে করছে? আমার কি ভয় লাগা উচিত? রকিব নীরবে সব শুনছিল এত সময়। মাথা তুলে খেতে খেতে বলে। আজ যাবি নাকি কাল? আমাকে সাথে নিস। সকলেই চমকে গেল। এতক্ষণ সাহাদকে বোঝাচ্ছে সকলে, আর এখন রকিবও পাগল হলো। মল্লিকা ধমকে বলে। এতক্ষণ পাগলামি সাহাদ করেছে, এখন তুই করছিস। তুই কি আসলে যাবি? অবশ্যই, আমি স্কুবা শিখেছি শাহাদত থেকে। ইভেন শাহাদত ইজ দ্য ওয়েল ট্রেইনার সার্টিফাইড স্কুবা ট্রেইনার। ও রেকর্ড আছে পানির 150 ফিট নিচে যাওয়ার। ওদের নেভিতে সবাই স্কুবা পারে, শাহাদত সহ আরো কয়েকজন রেকর্ড করেছে। আর তোমরা শাহাদতকে দেখাও পানির ভয়। পানির নিচ থেকে
সাসপিশাস সাবমেরিন ফাইন্ড আউট করে নিয়ে আসতো। বঙ্গোপসাগরের মাঝে ডুব দিয়ে কত কি উদ্ধার করার রেকর্ড আছে এই কিং অফ ওয়েবের। সাধে ওর নাম এমন? আমার মনে আছে, অনেক আগের কথা। রাশেদ কম পারত স্ক্রুবা। ফোন দিয়ে আমাকে বলে, আজকে আমি আর শাহাদত পানির নিচে হাঙর দেখেছি। আমার তো জান ওখানেই শেষ। চুপ করেছিলাম যতক্ষণ না হাঙরটা নিজের পথে গিয়েছে। শাহাদত না থাকলে হাঙর নিজের খাদ্য হিসাবে আমাকেই চালান করতো পেটে। আল্লাহ! আর্তনাদ করেই দিয়ে মুখে হাত তুলেছে। আওয়াজ শুনে সবাই ওর দিকে তাকাতেই দেখে ও বিস্ময়ে চোখ মুখ মিয়লিন করে ফেলেছে। শাহাদের দিকে তাকিয়ে বলে, আপনার নামার কোনো প্রয়োজন নেই, আমি ঢাকা যাব। কেন আসলাম এখানে? শাহাদ রকিবকে ধমকে বলে, তোর এখানে হাঙর কাহিনী শোনাতে হলো? ফারা ভয় পাওয়ার কিছু নেই। হাঙরের জায়গায়, আমি আমার জায়গায়। এখানে সব চিন্তা নেই, চিন্তা করো না। দিয়েকে সান্ত্বনা দিয়ে সবাইকে বলে। একটা ইন্টারেস্টিং গল্প শুনবে সাগরের? সবাই সম্মতি দিতে বলে ওঠে। নীল তিমি যে আত্মহত্যা করে তাকে জানো? বিস্মিত উপস্থিত সবাই। মানুষ আত্মহত্যা করে তা জানে, লাভবার্ড নামক পাখি সহ আরো কিছু প্রাণী করে ধারণা আছে, কিন্তু নীলতিমি? কৌতূহল দেখে স্বাদ নিজ থেকে খেতে খেতে বলে, তিমিরা দল বেঁধে চলতে পছন্দ করে। দলনেতা যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলে। একবার তাদের দলনেতা অসুস্থ হলো, তারা তাকে অনুসরণ করে ধীর অবধি চলে এসেছে। তীরে আসার পর দলনেতার আর ফিরে যেতে পারেনি অসুস্থতার জন্য। তাকে অনুসরণ করে বাকিরাও থেকে গিয়েছে। দলনেতা মারা যাওয়ার পর আর কেউ ফিরে যায়নি, সবাই মিলে আত্মহত্যা করেছে। এমন আরও আছে, ওরা যখন বুঝতে পারে মারা যাবে তখন এমন হিপনোটাইজিং সাউন্ড করে যা শুনলে যে কেউ হিপনোটাইজড হয়ে যাবে। প্রকৃতপক্ষে তারা কাউকে আকৃষ্ট করতে এমন শব্দ করে, অথবা এটি তাদের কান্নার শব্দ। অনেক আবেগপ্রবণ কষ্ট জাগানো সে আওয়াজ এতটাই উচ্চ ডেসিবেলের প্রতিধ্বনি হয়েছে, মাইলের পর মাইল এই আওয়াজে শোনা যায়। 5 থেকে 6 সেকেন্ড স্থায়িত্বকাল। মানুষ যদি শোনে তাহলে সম্মোহিত হয়ে ভুল কাজ করে বসতে পারে। এই আওয়াজ সবচেয়ে বেশি করে হামপেক প্রজাতির তিমি। কথিত আছে ব্লু ওয়েল গেম নাকি সেখান থেকে উদ্ভূত। মারা যাওয়ার আগে তিমি নিজেকে সমুদ্রের তীরবর্তী নিয়ে আসে, যাতে করে হাঙর বা কিলার ওয়েল তাকে খাদ্য বানাতে না পারে। এরপর সে নিজের পানির অভাবে তীরে মারা যায়। তাই আমরা মাঝে মাঝে মৃত তিমি তীরে দেখি। সঙ্গীর অভাবেও তিমি মৃত্যুকে নিজের করে নেয়। সকলে সম্মোহনী হয়ে শুনছে শাহাদের কথা। শাহাদ খেতে খেতে আরো বলল, আল্লাহর দুনিয়া কত সুন্দর, বৈচিত্র্যময়, জানো? রাহিল প্রশ্ন করলো, আঙ্কেল তিমিকেও খায়? অবশ্যই, তাই বলতে যাচ্ছে। তিমিকে খায় হাঙর, কিলার হুইল এবং অন্য অনেক মাছ। ব্যাকটেরিয়া এসে তিমির শরীর পচিয়ে দেয়। বিস্ময়কর ব্যাপার হলো তিমির সেই শরীর খেয়ে সেখানে সমুদ্রের গভীরে নতুবা বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম তৈরি হয়, প্রবাল তৈরি হয়, প্রাণীদের আবাসস্থল তৈরি হয়। প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না। কি সুন্দরভাবে তিমির শূন্যতাকে হাজারো প্রাণীর বাস্তুসংস্থান করে দিয়েছে দেখলে? মনিরুজ্জামান মাথা নেড়ে বলে, এই তিমি নিয়ে যে কত গল্প শুনেছি, আজই শুনি। বালিন তিমির গল্প শুনেছ কেউ? শাহাদ মাথা নেড়ে সম্মতি জানালো। ও খেতে খেতে বলে, তুই কন্টিনিউ কর, আমি সে যাকে খাওয়াই। মনিরুজ্জামান বলতে লাগলো, 1989 সালে বালিন প্রজাতির একটি তিমির সন্ধান পায় নেভির একটি টিম। হাইড্রোফোনে ধরা পড়ে 52 হার্জের কম্পঙ্কে তিমির গান। যে গান অন্য প্রজাতির তিমি বা বালিন প্রজাতির অন্য তিমি শুনতে পায় না, কারণ অস্বাভাবিক কম্পাঙ্ক ছিল সেই গান। অন্য তিমিদের কম্পাঙ্ক থেকে 10 থেকে 20 হার্জের মাঝে। গবেষকদের ভাষ্যমতে সেটি কোনো গান নয়, তিমির কান্না। তার অনুসারীরা কেউ হয়তো বেঁচে নেই, তাকে ভালোবাসার মতো কেউ নেই, তার ডাকেও কেউ সাড়া দেয় না, তাই সে ডেকেই যায়। সেই নিঃসঙ্গ তিমি এখনও বেঁচে আছে। আমাদের মতো তিমিও সামাজিক জীব। একা বাস করা যে কত কষ্টের তা হয়তো যে একা থাকে সে ছাড়া কেউ বোঝে না। দিয়াও খেতে খেতে বলে, আহারে, আমার তিমিটার জন্য মায়া হচ্ছে। ওকে একটু একটু আদর করে দিয়ে আসতে পারতাম। দিয়ার কথা শুনে সকলে খাবার থামিয়ে ওর দিকে তাকিয়ে আছে। শাহাদ সরাসরি দিয়ার দিকে ফিরে বলে, বেশি কষ্ট হচ্ছে? হুম। ইস, সবাই দেখছো আমার গিন্নের কি কষ্ট, তারপর তিমির জন্য। তো কি হয়েছে? তিমি কি মানুষ না? ও সরি, মানুষ না, তিমি স্তন্যপায়িত। ওই বাচ্চাটার কেউ নাই। কত কষ্ট। তোমারও ভাবতে হবে না, আদর করতে গিয়ে আমাদের বাবা মেয়েকে আদর শূন্য করে তিমির পেটে গিয়ে পার্টি করার মতো কিছু হয়নি।
কি আজব কথাবার্তা। তিমির জন্য নাকি তার মায়া হচ্ছে। তিমি যে মাংসাশী প্রাণী তা কি বলে গেছো? আল্লাহর দুনে এত জিনিস থাকতে মায়া তিমির জন্যই হলো? রোকসানা হাসতে হাসতে বলে, আরে ভাবির কি দোষ? মনির এমন ভাবে বলছে, মায়া তো আমারও হচ্ছে বাচ্চাটার জন্য। সাদ ভ্রুকুচকে বলে, যাকে তোমরা বাচ্চা বলছো সে তিমির বয়স কম হলে কয়েক মিলিয়ন বছর হবে। মজার কথা শোনো, আমরা এখন প্রশান্ত মহাসাগরে আছি। ওই তিমি কিন্তু এখানে ঘুরে বেড়ায়। চাইলে আদর করতে পারো দুজন। আচ্ছা, আমি ওকে দেখলে ডেকে বলবো, আমার বান্ধবী আর স্ত্রী তোমাকে আদর করতে চায় বাবু, কাছে এসে ধরা দাও, চলবে? রাহিল হো হো করে হাসতে হাসতে মাটিতে লুটোপুটি খাওয়ার মতো অবস্থা। সেই সাথে রকিব, মনিরুজ্জামান, আদিত্য এবং মল্লিকারও একই দশা। সাদ দুজনকে এমনভাবে প্রতিটি কথা বলল, দুজনই ঠোঁট বাঁকিয়ে একে অন্যের দিকে চেয়ে আছে। এদিকে শাহজাহান মুখে হাত দিয়ে হাসছে। মেয়েকে খাইয়ে শাহাদ বলছে, আম্মা, আপনার আদরে ভাগ বসাতে আসছে তুমি। থাক, আজকে থেকে বাবাই আপনাকে আদর করব। তুমি তো অনেক বড়, মার সব আদর শেষ হয়ে যাবে। দিয়া খাবার একপাশে রেখে গাল ফুলিয়ে বলে, খাবো না আমি আর। কি এমন করলাম যে আপনি মজা নিচ্ছেন? রোকসানা সাদাতকে ধমকে বলল, তুই কি পাগল? কেন এমন করছিস? মা জাতি আমরা, মায়া লাগাটা কি অস্বাভাবিক? রকিব বলে ওঠে, না, স্বাভাবিক। ঠিক আছে, তবে তিমিই কেন? আচ্ছা শাহাদত, এমন করিস না আর। ওদের মায়া গ্যালাপোগাস গিয়ে কাজে লাগবো আমরা। ওখানে অনেক একা প্রাণী আছে। রকিবের মাথায় যে দুষ্ট বুদ্ধি শাহাদ ধরে ফেলেছে। মিটিমিটি হেসে বলে, ঠিক আছে, আমি খুবই দুঃখিত, আর মজা করব না। দিয়া খাবার শেষ করে উঠে মেয়েকে কোলে নিয়ে চলে গেল রুমে। খাবার টেবিলে সবাই শাহাদের দিকে মায়া দৃষ্টিতে তাকিয়ে আছে। এবার মল্লিকা বলে ওঠে, আহারে, সাহাদ তোর জন্য মায়া লাগছে এবার। যা গিয়ে কথা বল। তিমির জন্য রাখা মায়া থেকে একটু মায়া যদি পাস, তুই তো চান কপালি। ভাবি আর কথা বলবে না। মুখে বিষাদের ছাপ এনে মনিরুজ্জামানের দিকে তাকিয়ে বলে, পুরো জগৎ জাহান জুড়ে এত কাহিনী থাকতে এই বালিন তিমির কাহিনীটাই তোমাকে শুনতে হলো? উঠে চলে গেল শাহাদ। এদিকে ভাবা চাকা মনিরুজ্জামান বলে ওঠে, ও মা, আমি কি করলাম? যত দোষ নন্দ ঘোষ। হো হো করে হেসে উঠল সবাই। সৃষ্টি হলো আনন্দ ঘন সুন্দর একটি মুহূর্ত। দুপুরে লাঞ্চের পর কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছে সকলে যে যার কামরায়। ছেলেরা সবাই ক্রুজের ছাদে প্ল্যান করছে কোথায় স্কুবা করবে। গ্যালাপাগোসের অন্যতম বড় দ্বীপ ইসাবেলা, কাছাকাছি এসে স্কুবা করার প্ল্যান। সন্ধ্যার আগে কাছাকাছি চলে এসেছে ক্রুজ। শাহাদ নিচে নেমে তৈরি হয়ে নিল। সাথে তৈরি হলো রকিব এবং রাহিল। রোকসানা শাহাদের কথায় রাজি হয়েছে। ক্রুজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে সবাই। স্কুবা গেট আপ নিয়ে তিনজনই লাফিয়ে পড়ল পানিতে। অন্যদিকে ক্রুজের কুক, ক্যাপ্টেন সহ প্রত্যেকে চেয়ার আপ করছে। শাহাদের সাথে ক্রুজের স্টাফও গেছে। শেহজা হাততালি দিচ্ছে। প্রতীক্ষা এখন পাতালপুরীর গল্প শোনার। গ্যালাপাগোসের ম্যারিন জগৎ নিয়ে যারা স্কুবা ড্রাইভারদের জানার আকাঙ্ক্ষা সীমাহীন। পছন্দের তালিকার শীর্ষে থাকে সেটা। গ্যালাপাগোসের ম্যারিন রিজার্ভ বিশ্বের বৃহত্তম। শত শত বিভিন্ন প্রজাতির জন্য একটা অভয়ারণ্য, যার মধ্যে অনেকগুলো অত্যন্ত বিপন্ন। যদিও স্থলভাগের তুলনায় পানির নিচে কম অ্যান্ডিজমিজম রয়েছে, সেখানে গ্রীষ্মমণ্ডলীয় এবং নাতিশীতোষ্ণ উভয় পরিবারের প্রজাতির একটা বিশাল বৈচিত্র্য রয়েছে, যা এই দ্বীপগুলোকে স্কুবা ডাইভ করার জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর মধ্যে একটা করে তুলেছে। সেই সাথে একটা চমৎকার বছরব্যাপী ডাইভিং করার উপযোগীও রয়েছে। রাহিল কিছুটা আতঙ্কিত হয়ে শাহাদকে অনুসরণ করছে। এখনো চারদিকে পানি। পেছনের দিকে ঘুরতে দেখতে পেল উপরের সূর্যের আলো পড়ে চিকচিক করছে পানি। শাহাদ পানিতে রাহিলের হাত ধরে এগোতে থাকলো। ফ্লিপারের মতো পা চালাচ্ছে। স্কুবা কস্টিউমের পদতয় মাছের পাখনার মতো। খানিকটা নিচে নামতেই দেখতে পেল পাশ দিয়ে কিছু রঙিন মাছ যাচ্ছে। পানিতে চিৎকার দেওয়ার সুযোগ থাকলে রাহিল হয়তো আজ সজোরে চিৎকার দিয়ে বলতো এই মজার অভিজ্ঞতার কথা। এরপর আবার খানিকটা এগিয়ে গেল। হঠাৎ রকিব কাছাকাছি এসে ডাকলো দুজনকে। বিশাল এক অক্টোপাস। রাহিল ভয় পেয়েছে। শাহাদ কাছে আগাতে রাহিল এবং রকিব দুজনেই আটকে দেয়। দুজনের কাউকে তোয়াক্কা না করে শাহাদ এগিয়ে যায়। এই 10 ফিটের অক্টোপাস যে কেউ দেখলে ঘাবড়ে যাবে। শাহাদ কি বুঝে এগিয়ে গেল। অক্টোপাসটা বড় বড় চোখ করে তাকিয়ে আছে। যেই মাছি কাছে যাচ্ছে তার 8 পা দিয়ে মুড়িয়ে বিষ ছেড়ে দিচ্ছে। শাহাদ কাছাকাছি যেতেই এক পা দিয়ে শাহাদকে আক্রমণ করবে। এর পূর্বে শাহাদ ছিটকে গেল। রাহিল আর রকিব ভীত হয়ে একপাশে সরে আছে। সেই স্ক্রুজের স্টাফ অ্যান্ড্রু
ও হাত নাড়িয়ে নিষেধ করেছে। খানিক বাদে বুঝতে পারল শাহাদের আগানোর কারণ। অক্টোপাসের পা মুড়িয়ে গিয়েছে একটা প্রবালে, সে কিছুতেই বের হতে পারছে না। তাই সামনে যে আসছে ভাবছে সেই আক্রমণ করবে, তার দিকেই বিষ ছুটছে। শাহাদ এগিয়ে পা খুলে দিতেই সরে গেল প্রকাণ্ড দেহ নিয়ে। এটাই হয়তো একজন স্কুবা ট্রেনারের বিশেষত্ব। অন্যদিকে মানব অক্টোপাস শাহাদ নিমরোজ অক্টোপাসের দুঃখ। সমুদ্রের প্রাণীদের দুঃখ বুঝে প্রতিটি স্কুবা ডাইভার। পুনরায় এগিয়ে গেল, অনেক রকমের রঙিন রূপচাঁদা মাছ দেখতে পাচ্ছে। এরপরই ঘটল জীবনের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। গ্যালাপাগোস হাঙর সামনে দিয়ে যাচ্ছে, শাহাদ, রকিব, অ্যান্ড্রু মাঝখানে, রাহিল এক পাশে। ছেলেরা হাঙর দেখে বুদ্ধি হারিয়েছে, মাস্ক সরিয়ে ফেলতে চেয়েছিল। শাহাদ দ্রুত গিয়ে রাহিলকে কাছে টেনে স্থির করে ফেলল। একটা নয়, দুটো নয়, মিনিমাম অর্ধশত হাঙর ঘুরে বেড়াচ্ছে চারপাশে। একটু পিছিয়ে শাহাদ খুব কাছ থেকে একটা হাঙরকে ছুঁল। এত শান্ত নমনীয় প্রাণী হয়তো দুটো নেই এই হাঙরকে দেখলে মনে হবে, অথচ এরা ততটাই হিংস্র রূপ ধারণ করে প্রয়োজনে যতটা কোনো প্রাণীর প্রাণনাশ হয়। মাঝখানে ওরা তিনজন। আচানক সামনে এলো সি লায়ন। হাঙরগুলো সরে যেতেই যে ঘটনা ঘটল, সি লায়ন পিছু ধরেছে ওদের। যদিও সি লায়ন কোনোভাবেই ক্ষতিকর নয়, তবে ভয় পাইয়ে দিয়েছে রাকিব এবং রাহিলকে। সাদকে কিছুতেই ছাড়ছে না। অ্যান্ড্রু সহ দ্রুত সেই জায়গা ত্যাগ করলো। এগোতেই সামনে দেখলো বড় বড় তারা মাছ, যাকে ইংরেজিতে বলে স্টারফিশ। এক একটা তারা মাছ বেশ বড়। এরপর কিছু বাদুরের মতো ডানা মেলে যাচ্ছে। পানিতেও বাদুর? আসলে তো এগুলা স্ট্রেঙ্গে ফিশ, যাদের আমরা শাপলা পাতা মাছ হিসেবে চিনি। শাহাদ পানির মাঝে উল্টো ঘুরে গেল। মাছগুলোকে ফলো করে আগাতেই দেখলো বেশ চমৎকার কিছু সামুদ্রিক প্রাণী। সবশেষে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত এলো। শাহাদ সচক্ষে দেখতে পেল গ্যালাপাগোস বিখ্যাত হ্যামারহেড শার্ক বা হাতুড়ে হাঙর, যার মাথা দেখতে হাতুড়ের মতো। এই হাঙর নিয়ে জানা অজানা রহস্যের শেষ নেই। অন্য হাঙরের চেয়ে এই হাঙর তুলনামূলক কম ক্ষতিকর। এরা ছোট মাছ শিকার করতে পছন্দ করে। পানির নিচে মানুষটার হাসি পর্যবেক্ষণ করা সম্ভব হয়নি, তবে তার মনোবাসনা আজ কিছুটা পূর্ণ হলো। ফিরে আসার পর পথ আটকালো সেই বিশাল আকৃতির অক্টোপাস, যার পা সুরক্ষিত করেছিল শাহাদ। চারজনকে ঘিরে ঘুরছে সেই অক্টোপাস, সাথে আরো আছে তার পুরো দল। কিছুটা ভীত হলো রকিব, রাহিল এবং অ্যান্ড্রু। তবে শাহাদ এগিয়ে গিয়ে অক্টোপাসকে ছুঁয়ে দিতে শাহাদকে আট পায়ে মুড়িয়ে ধরলো। বাকিরা ভয়ে পিছিয়ে গেল। এমন পরিস্থিতির শিকার শাহাদ নিজেও কখনো হয়নি। ভয় না পেলেও হাত দিয়ে তিনজনকে চলে যেতে বলল। বাকি অক্টোপাস ওদের আক্রমণ করার আগে চলে যাওয়া উচিত। সমুদ্র কতটা রহস্যময়, আজকের ঘটনা না ঘটলে হয়তো অজানাই থেকে যেত। শাহাদকে অক্টোপাস ছেড়ে দিল। একইভাবে আরো একটা অক্টোপাস এসে আট পায়ে ধরলো। শাহাদের তখন মনে হলো এরা তো আমাকে আক্রমণ করছে না, মানুষের মতো আলিঙ্গন করছে। চারজনকে ঘিরে হাজারো মাছ অক্টোপাস খেলছে। মনে হচ্ছে সমুদ্র তাদের জন্য কোনো উৎসব রেখেছে অক্টোপাসের পরিবার। তবে কি তখন বিপদ থেকে পরিবারের লোককে উদ্ধার করাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছে? এটা কি সম্ভব? সম্ভব। তখনই মনে হলো, আরে আমি তো অন্য কোথাও নেই, আমি তো আছি গ্যালাপাগোস, যা ভ্রমণ পিয়াসীদের জন্য স্বর্গ। এখানে তো কোনো প্রাণী কারো ক্ষতি করে না। এই অভিজ্ঞতা নিয়ে উপরে উঠে আসলো সকলে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পানির নিচে কাটিয়ে যখন উপরে উঠে এলো, ক্রুজে মানুষগুলো অপেক্ষা নিয়ে তাকিয়ে আছে। ক্রুজে উঠে চারজনই স্তব্ধ। স্ক্রুবা কস্টিউম ছেড়ে লনে এসে বসেছে। লাশ রাহিল শাহাদকে সবার সামনেই বলে, আঙ্কেল, আমি কি দেখলাম? রকিবও স্তব্ধ, বাঘ হারিয়ে নিস্তেজ হয়ে আছে। আদিত্য প্রশ্ন করলো, খারাপ কিছু দেখেছো? রকিব মুখ খুলল। আদিত্যদা, বিশ্বাস করেন, আমার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আজ ঘটেছে। আমি লাইভ না দেখলে আপনারা হয়তো বিশ্বাসও করবেন না। আমি নিজেও না দেখলে বলতাম কেউ গাঁজাখুরি গল্প করছে। মল্লিকা মনিরুজ্জামান প্রশ্ন করে। রাহিল বলে, অক্টোপাসকে শাহাদ আঙ্কেল বিপদ থেকে উদ্ধার করেছে। ওটার পা আটকে গিয়েছিল। যেন তেন অক্টোপাস নয়, বিশাল, 8-10 ফিট। সেই অক্টোপাস আমরা আসার সময় পথ আটকে আঙ্কেলকে পেঁচিয়ে ফেলেছে। কথা শেষ হওয়ার আগে রোকসানা চিৎকার দিয়ে বলে ওঠে, ইন্না লিল্লাহ। রকিব ধমকে বলে, থাম, কিসের ইন্দানিল্লা? অক্টোপাস শাহাদতকে পেঁচায়নি, জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করে এসেছে। ইভেন্ট
তার পরিবারও নিয়ে, আরও মাছ নিয়ে আমাদের ঘুরে খেলিয়েছে। ভাবতে পারছিস এমন ঘটনা? কল্পনা করতে পারছিস? আমি এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আজকে মরেই গেলাম বুঝি। যেভাবে শাহাদতকে 8 পা পেঁচিয়েছে, ভয়ে আমি আর রাহিল ওখানেই শেষ। দিয়ার শ্বাস আটকে আসছে। এদিকে শাহাদ মেয়েকে বুকে নিয়ে বউকে আগলে বসে আছে, কেমন যেন নিশ্চল। রকিব শাহাদের দিকে তাকিয়ে বলে, ভাই, আজ যা যা দেখলাম পানির নিচে, আমার মনে হলো আমি পৃথিবীর কোথাও এই সুখ পাবো না। তোকে ধন্যবাদ দিলেও কম হবে। তুই কিছু বল। শাহাদ মুখ খুলে বলে, আমার জন্য প্রতিটি ঘটনা উত্তেজনা ছিল, তবে অক্টোপাসটা যা করলো আমি সারা জীবন মনে রাখবো। সম্ভবত পুরুষ অক্টোপাস হবে, পরের বার আমাকে যে ধরেছে তার নারী অক্টোপাস। স্বামী বাবা ছাড়া কতটা অসহায় একটা পরিবার। অক্টোপাস হোক আর মানুষ, সকলের জীবনের ভিত্তি যে পুরুষ মানুষ, আমি আজ টের পেলাম। একজন পুরুষ কতটা সৌভাগ্যবান জানিস? এরা বাবা মায়ের আদর পায়, সন্তানের ভাই বোনের সম্মান পায়, স্ত্রীর ভালোবাসা পায়। কোথায় পাবো এমন বিরল চিত্র? অক্টোপাসের কৃতজ্ঞতা কতটা মায়াময় ভালোবাসাময় ছিল বলতো? দিয়া হেসে বলে, তাহলে তো আমার পানির নিচে যাওয়া উচিত ছিল। অক্টোপাসের চেয়ে যন্ত্রণা বেশি তো আমি ভোগ করেছি অনেক মাস, যখন কেউ ছিল না পাশে। বাবা নেই, ভাই নেই, স্বামী অসুস্থ, সিঙ্গাপুর। ভাবুন তো কতটা অসহায় কেটেছে এক একটা দিন। ঘড়িতে সন্ধে 7টা। অফিস থেকে বেরিয়ে হাসপাতালের সামনেই দাঁড়িয়ে আছে। বিয়ে হয়েছে আর 10 দিনেরও বেশি সময় পেরিয়েছে। স্বাভাবিক সবকিছুর মাঝেও অস্বাভাবিকতা পরশ রয়েই গেল। হাসপাতালের নিচে শিউলি গাছটাতে ফুলে ফুলে ভরা। শ্বাস টানতেই মনে হয় কত মায়া। কল দেওয়া হয়েছে ডাক্তার তাহিকে, ওঠায়নি, হয়তো ব্যস্ত। একটা মেসেজ দিয়ে বাইকের নিচে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজই বাইক নিয়ে বেরিয়ে প্রায় অনেক মাস পর। অ্যাক্সিডেন্টের পর কেউ বাইক ছুতেও দেয়নি। ভাইজান দেশের বাইরে, সেই সুযোগে গ্যারেজে সকালে বলেছে বাইক ঠিক করে অফিস দিয়ে আসতে। ফোন হাতে নিতেই অপরিচিত আইডি থেকে বন্ধু রিকোয়েস্ট পাঠানো হয়েছে ফেসবুকে। হালকা হাসল লিমন। বেশি না, বছরখানেক আগেও এসব রিকোয়েস্ট দেখলে মজা নেওয়ার সুযোগটা এক বিন্দুও ছাড় দিত না। অথচ আজ সেদিকে মন টানেই না। ভাবতে ভাবতে চা নিয়ে যাচ্ছে একজন, তাকে থামিয়ে 1 কাপ লেবু চা দিতে বলে। অফিস থেকে বের হতে শরীরটা ভালো ঠেকছে না। চা মুখে দিতে ফোন বেজে ওঠে। তাহি ফোন দিয়েছে। রিসিভ করতেই বলে, ওপরে এসে বসুন, আমার আরো কিছুক্ষণ সময় লাগবে। আচ্ছা, আমি আসি, আপনার হলে জানাবেন। সংযোগ বিচ্ছিন্ন হলো। চা খেয়ে চাওয়ালা মামার সাথে গল্প জুড়ে দিল। হাসপাতালের কেয়ারটেকারও যোগ দিল। লিমনকে চেনে, প্রায় দেখে তাহি ম্যাডামকে নিতে আসে। প্রশ্ন করেনি কখনো, আজ সাহস করে বলে, স্যার, একটা কথা জিজ্ঞেস করি, যদি আপনি অনুমতি দেন আর কি। জি চাচা, বলুন। তাহি ম্যাডাম আপনার কি লাগে? লিমন হেসে দিল। জবাবে বলে, চাচির নাম কি চাচা? যে আপনার বউয়ের নাম? জি। লতা। আচ্ছা, লতা চাচি আপনার যা হয়, তাহি ম্যাডামও আপনার তা হয়? ইয়াল্লাহ, কি কোন, তাহি ম্যাম বিয়া করেছে? হ্যাঁ, কিছুদিন হলো। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া স্যার। কি যে মন খুশি লাগতেছে। তাহি ম্যাডাম অনেক ভালো, আপনারা সুখী হন। বহুত কষ্ট করেছে ম্যাডাম এত বছর। আমার মন থেকে দোয়া ম্যাডামের লাইগা। লিমন দেখলো তাহির বেশ সময় লাগছে। বাইক পার করে উপরে চলে এলো। ওয়েটিং চেয়ারে বসে অপেক্ষা করতে পাশ দিয়ে দুজন নার্স ফিস করে বলে, ডাক্তার তাহির হাজবেন্ড, ওনার থেকে বয়সে ছোট, শেষমেশ ছোটটা ধরেছে। লিমনের মনোযোগ ফোনেই ছিল। কর্ণকুহরে কটু কথা আসতেই চোখ পাকিয়ে তাকালো নার্সদের দিকে। নার্সের সামনে গিয়ে শীতল কণ্ঠে বলল, নার্স, আমাকে কি আপনার অনুসুন্দর মনে হয়? থতমত খেয়ে গেল নার্স দুজন। পাশেই ছিল রিসেপশনারিস্ট। নার্স তোতলে বলে, আমি তো ওভাবে আপনি যা বলতে চাইছেন তা বলিনি। কি বলতে চাইছি আমি, আপনিই বলুন। সরি স্যার। আমি দেখতে খুব সুন্দর, আমি জানি। ইভেন খুব ভালো মেয়ে পটাতে পারে। আমার হাসি সুন্দর, আপনিও কাত আমার হাসিতে, আমি এটাও জানি। তাহলে বুঝে নিন ডাক্তার তাহি ঠিক কতটা মনোমুগ্ধকর সৌন্দর্যের অধিকারী হলে আমি পাগল হয়ে যাই। আমার স্ত্রীর নামে কিছু বলার আগে ভেবে বলবেন, আমার পছন্দ নয়। জি স্যার। গুড।
মিস্টার লিমন। রিনরিনে আওয়াজ পেয়ে ঘাড় ঘোরালো লিমন। ক্লান্ত পরিশ্রান্ত স্ত্রীকে দেখে কষ্ট লাগলেও সারাদিনের পরিশ্রম সব যেন উবে গেল। হেসে সামনে এগিয়ে বলে, কাজ শেষ? ওটা করে বের হলাম, চলুন। কি করছিলেন এখানে? ভাবছিলাম ডাক্তার দেখাবো, তাই নার্সদের সাথে আলোচনা করছি। উপস্থিত সকলের চেহারায় এমন চোর চোর ভাব আনলো দেখে বোঝা যায় সুযোগ পেলে এরা ছগলখড়িতে ব্যস্ত হয়ে পড়ে। তাহি হেসে বলে, কিসের ডাক্তার? এখনো আছে কিছু ডাক্তার, চলুন দেখিয়ে নেবেন। অসুখ তো সেরে গিয়েছে। তাহি ভ্রুকুচকে বলে, কি বলছেন? আপনাকে দেখলাম, দু চোখ জোড়ালো, বুকের ভিতর খরস্রোত নদী শান্ত হলো, হৃদয় গিয়ে উঠল। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোসে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবেই মলাট খুঁজে পাবে। তাহি লজ্জা পেয়ে গেল সকলের সামনে। লিমনকে ছেড়ে সামনে এগিয়ে এলো। তাই এগোতেই লিমন ওদের দিকে তাকিয়ে বলে, গানটা সুন্দর না? বাকিটুকু ভুলে গিয়েছি, নতুবা পুরোটাই গেয়ে শোনাতাম আপনাদের। হেঁটে চলে গেল সবাই। পেছনে রাখা মানব মানবীদের মুখ ছিল দেখার মতো। পুরুষ নার্স হালকা হেসে বলে, তোদের দুটোর উচিত শিক্ষা হয়েছে। যখনই দেখি ওর নামে এর নামে বলতে ব্যস্ত। দাঁড়া, স্যারকে বলবো তোদের নামে। নিচে নামতেই লিমন বাইক বের করে। বাইক দেখে তাহি ছুটে গেল। সে যাবে না, গো ধরে বসে আছে। লিমন অনেক বুঝিয়ে বলে, শুধু আজকের জন্য, যদি সঠিকভাবে চালাতে পারি ওয়াদা করছি আপনি যেভাবে বলবেন ওভাবে হবে। তাহি লিমনের দিকে তাকিয়ে বলে, আমি বাইকে বসতে পারি না। লিমন হেসে বলে, বসে শক্ত করে আমাকে ধরুন, বাকিটুকু আমি সামলে নিব। লিমন ব্যাগ থেকে তাহির জন্য হেলমেট বের করে পরিয়ে দিল। জীবনে প্রথমবারের মতো তাহি বাইকে চেপে বসে। প্রথমে লিমনকে না ধরলেও ভয়ে চেপে ধরে। বাইক স্টার্ট দেয়, আরো জোরে চেপে ধরলো। বেশ রাত হয়েছে, গলির রাস্তা ধরে পুনরায় গলা ছাড়ল। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। অলগোসে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। তাহির খুব পছন্দের একটা গান। শিরশিরে হাওয়া লাগছে গায়ে, শীত শীত প্রকৃতি। চোখ বুঝে তাল মিলিয়ে গেয়ে উঠল, হাওয়া কেন চেনা আঙ্গুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণে। হাওয়া কেন চেনা আঙ্গুলে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে অকারণে। ক্রুজ এখন ইসাবেলা দ্বীপে। রোদ বৃষ্টি আবহাওয়া সব মিলিয়ে পরিবেশ স্বচ্ছলতা। কোথাও রোদ, কোথাও শীত, তুলনামূলক উত্তাপ বেশি। পুরনো প্রবালে ঘেরা ইসাবেলা দ্বীপ। এক একটা দ্বীপের বয়স কম হলেও প্রায় 50 লক্ষ বছর। সবচেয়ে নব্য দ্বীপের বয়স 7 থেকে 8 লক্ষ বছর। নতুন দ্বীপগুলো নাব্যতা পেয়ে বেড়ে উঠছে, পুরনো দ্বীপগুলো তলিয়ে যাচ্ছে। পৃথিবীর প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের উপর দু ধরনের কারেন্ট বা স্রোত আছড়ে পড়ে। দুটোই এর জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। একটা হলো পানামা কারেন্ট, যা উষ্ণ স্রোত, এবং অন্যটি হাম্বলট কারেন্ট, শীতল স্রোত বিশিষ্ট। গ্যালাপাগোস দ্বীপের সংখ্যা সুনির্দিষ্ট নয়। ধারণা মতে গ্যালাপাগোসে প্রায় 127টা দ্বীপের হদিশ পাওয়া গেলে বসতি রয়েছে 3 বা 4টে দ্বীপে। বাকি দ্বীপগুলোকে ইকুয়েডরের জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্যালাপাগোস এরিয়া ইকুয়েডরের সরকার কর্তৃক কঠোরভাবে সংরক্ষিত। পর্যটকদের জাহাজে বা ক্রুজে অবস্থান করতে হয়, সে ব্যাপারেও কঠোর নিয়ম মেনে চলতে হয়। গ্যালাপাগোস সারা বছর ভ্রমণের জন্য উপযোগী। বিষমরেখা উপর দিয়ে যাওয়ার কারণে এই অঞ্চল দিন ও রাত সমান, 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত হয়ে থাকে। তাপমাত্রাও থাকে স্বাভাবিক। স্থলভাগে তাপমাত্রা প্রায় 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস এবং জলভাগে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। ক্রুজ থেকে নেমে শাহাদ ইসাবেলার মাটিতে পা রাখতে চোখ বুঝে শ্বাস নিল। কি স্নিগ্ধ মনোমুগ্ধকর সৌন্দর্যের পরিবেশ। মেয়েকে কোলে নিয়ে সামনে আগালো, পেছনে তার দল। মাথার উপর সাই সাই করে উড়ে বেড়াচ্ছে পাখি, গ্যালাপাগোসের পাখি। দূরে কিছু পাহাড়। রাহিল এগিয়ে এসে বলে, দেখো এখানে পাহাড়ও আছে, কিন্তু সবুজ না। শাহাদ হেসে বলে, এগুলো পাহাড় না বেটা, আগ্নেয়গিরি। এটা কি? শাহাদ হতবাক। রোকসানাকে ধমকে বলে, বুঝলাম ইংলিশ মিডিয়ামে দিয়েছিস, বাংলাটা শেখাতে পারিস না এত বয়সেও। কয়েক বছর পর তো বিয়ে দিবি,
কি ধরনের কথা এগুলো? বিশ্ববিদ্যালয়ে পুরো আগ্নেয়গিরি কি জানে না? রোকসানা ছেলের দিকে কটমট করে তাকিয়ে আছে। শাহাদ রাহিলের দিকে তাকিয়ে বলে, It's volcano, which is an opening of Earth's surface. It's actually a rupture in crust. And finally the magma comes out with a huge eruption. Do you know what is magma? জি জি জানি। আসলে সরি আঙ্কেল, আমি আগ্নেয়গিরি কি শুনেছি কিন্তু ভুলে গিয়েছি ভলকানোকেই আগ্নেয়গিরি বলে। মাকে বকা দেওয়াতে ব্রেনকে ভালো করে স্ট্রং করে রাহিল বুঝতে পেরেছে এই শব্দ তার পরিচিত। মাঝে মাঝে বাংলা পড়া উচিত বলে আজ আবশ্যিক মনে হচ্ছে, নয়তোবা শাহাদ আঙ্কেলের মতো মানুষের খপ্পরে পড়লে জান শেষ। ভাগ্যে সেখানে ইনায়া ছিল না। ছি ছি, সদ্য সদ্য প্রেম হয়েছে। হিরো হিরো ভাব ধরা ছেলেটার এই হাল দেখলে আজই ব্রেকআপ হতো। পায়ের কদম অগ্রসর হলো। হাঁটতে হাঁটতে শাহাদ বলে, রাহিল, তোমাকে প্রশ্ন করতে আমি বাধা দিইনি, চুপ হয়ে থাকবে না। যা জানতে চাও জিজ্ঞেস করবে, কিন্তু বাবা মাঝে মাঝে বাংলা চর্চাও ভালো। আমাদের ভাষা খুবই চমৎকার। তুমি কি জানো পৃথিবীর আরও একটি দেশে মানুষের ভাষা বাংলা, যারা সম্মান করে আমাদের ভাষাকে। 2002 সালে বাংলাকে তাদের সরকারি ভাষার তালিকাভুক্ত করা হয়। না তো আঙ্কেল, কোন দেশ? সিয়েরা লিওন। রাহিলের মুখে হাসি। নতুন একটা তথ্য পেয়েছে। একাডেমিয়াতে পড়ার সুবাদে অনেক ইনফরমেশনই জানা ছিল না বাংলা সম্পর্কে। নিজ থেকে তথ্য ভাণ্ডার সমৃদ্ধ করার জন্য তেমন কোনো বইয়ের সাথে লেনদেন ছিল না। ফলশ্রুতিতে আজ অনেক সাধারণ প্রশ্নই তার অজানা। হঠাৎই প্রশ্ন করে, আঙ্কেল এখনো কি ম্যাগমা বের হয়? ম্যাগমা শেষবার ইসাবেলা দ্বীপে বের হয়েছিল 2018-তে। তবে বেশ সক্রিয় আগ্নেয়গিরিগুলো। বাকিরা অনেকেই জানে, আবার বাকিরা জানে না। বেশ মনোযোগ দিয়েই শুনছে। আদিত্য বলেই উঠল, সাহাদ ভাই এমনভাবে বলছেন, প্রতিটা কথা মনে হচ্ছে আপনি বেশ কয়েকবার এসেছেন। শাহাদ হেসে বলে ওঠে, বেশ কয়েকবার আসেনি, তবে কিছু জানে। যা জানে খুবই সামান্য জানে। কিছুদূর এগিয়ে যেতে রকিব শাহাদের কাছে এলো। কানের কাছে ফিসফিস করে কি যেন বলে। শাহাদ খানিকটা হেসে যায়, সায় দিল। সামনে কদম বাড়াতে একটার পর একটা প্রাণী দৃশ্যমান হতে শুরু হলো। প্রথমে যা দেখতে পেল তা হলো গ্যালাপাগোস বিখ্যাত জায়ান্ট টর্টয়েস। এত বড় কচ্ছপ জীবনে প্রথমবার দেখছে সকলে। মিনিমাম দূরত্ব 6 ফিট, দৈর্ঘ্য প্রায় 5 ফিট। দিয়া দেখে ভয় পেয়ে শাহাদের পেছনে লুকালো। শাহাদ ঠোঁট টিপে হাসছে। এখানে আসার আগেই যেন কি বলেছিল, ভয় পাওয়ার কি আছে। কচ্ছপটা ওদের দিকে এগিয়ে আসছে। রোকসানা এবং মল্লিকা রীতিমতো চিৎকার দিয়ে লাফিয়ে উঠেছে। এদের এভাবে ভয় পেতে দেখে রাহিল আতকে উঠল। ভয়ের তোরে উল্টাপাল্টা ভুলভাল ইংলিশ বকতে শুরু করলো। ইটস সো বিগ আঙ্কেল, প্লিজ লস্ট ইট। আর না আঙ্কেল, সরান। ওয়াই ইট ইজ সো বিগ? মাম্মা বাঁচাও, এটা এভাবে হাঁটছে কেন? আদিত্য, রকিব এবং মনিরুজ্জামান হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। অদ্ভুতভাবে কচ্ছপের কোনো হেলদোল নেই। স্বাদ অনেকটা সেদিকে এগোতেই দিয়া চেঁচিয়ে বলে, শেজার বাবা প্লিজ সামনে যাবেন না, আমার মেয়েটা ভয় পাবে। আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। শেজার বাবা প্লিজ আঁকাবেন না। দিয়ার চেঁচামেচিতে স্বাদ থেমে ওর দিকে তাকিয়ে হেসে বলে, ভয় পাচ্ছ কেন? কিছু করবে না। ওরা মানুষ ভয় পায় না বোকামে। তুমি আছো না কি আছে তা ওদের ধ্যানেই নেই। পৃথিবীতে একমাত্র গ্যালাপাগোসের প্রাণীরাই এমন ভীতিহীন হয়। মানুষের পৃথিবী লক্ষ বছর আগে কেমন ছিল তা আজ দেখাবো তোমাদের। আমাদের আর কোনো ক্ষতি করবে না। কচ্ছপটা পথ বদলে চলে গেল আপন পথে। আর কিছুটা পথ হাঁটতেই দেখতে পেল সাদা সাদা এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। ঠিক তখনই রকিব চিৎকার দিয়ে বলল, আলবার্টস। রাহিল এবং রকিব ছবি তুলতে ব্যস্ত। সাদা তাকিয়ে আছে সেই পাখিটির দিকে, যে ইতিহাস সাক্ষী। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার বইয়ে মেরিনারদের জীবনের সকল দুঃখ দুর্দশার কারণ। উড়ে গেল পাখিগুলো। প্রায় 56 প্রজাতির পাখি আছে, যার মাঝে 45 প্রজাতির বিশ্বের আর কোথাও নেই। এদের দেখতে হলে আসতে হবে গ্যালাপাগোস। এর হলো রং বেরঙের কাঁকড়া। বিশাল বিশাল সাইজের এই কাঁকড়া দেখতে ভয়ানক। মনে হয় যেন সামনে গেলে ধারালো খুরের মতো পা দিয়ে কেটে দিবে। একটু সাবধানে এড়িয়ে চলল সকলে। হঠাৎই শাহাদের মনে হলো পাশ দিয়ে কিছু একটা ছুটে গেল। ছুটে যাওয়ার চেয়েও বড় কথা, আশেপাশের মানুষগুলো আতঙ্কে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ পর শাহাদের উপলব্ধি হলো এটা তো মারাত্মক জিনিস। শাহাদ উত্তেজনায় বলল, ও মাই গুডনেস, ইটস গ্যালাপাগোস পেঙ্গুইন। দিয়া ভীত গলায় বলে, ইয়াল্লাহ, পেঙ্গুইন যে গরমের দেশেও থাকে, এখানে না আসলে জানতামই না। শাহাদ হেসে বলে, এটাই একমাত্র পেঙ্গুইন যে এখানে পাওয়া যায়। ধারণা করা যায় হ্যাম্পল কারেন্টের সাথে এসব পেঙ্গুইন অ্যান্টার্কটিকা থেকে এসে পড়েছে। আর অনেক প্রাণী এখানে পাওয়া যায়।
যা পৃথিবীর অন্য জায়গায় বিলুপ্ত প্রায়। কথা বলতে বলতেই বসে পড়ল প্রবালের উপর। সময় গড়িয়ে গেছে। ক্লান্ত হয়ে ক্রুজের কুককে জানালো এখানে কিছু ড্রিঙ্কস নিয়ে যেতে। সেই হিসেবে কুক সকলের জন্য কোকোনাট লাইম ড্রিঙ্কসের আয়োজন করেছে। খেতে খেতে ছোটখাটো প্রাণী কচ্ছপদের দৌড়ঝাঁপ দেখছে। সারাদিনের ক্লান্ত শ্রান্ত শরীরে রাজ্যের ঘুম আসছে দিয়ার। মাটিতে বসতেই সকল দ্বিধা ভুলে সাহাদের কাঁধে মাথা এলিয়ে দিল। কিছুটা হতচকিত হলো সাহাদ। সকলের সামনে তো মেয়েটা এমন আচরণ করে না। প্রথমে কিছু না বললেও দিয়ার নীরবতা টের পেয়ে দেখলো মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রোদের উত্তাপও আছে ভালোই। শেহজাকে ক্রুজে নিয়ে খাওয়াতে হবে। মেয়েটা ইচ্ছে মতো দৌড়চ্ছে, খেলেছে। সাহাদ মেয়ের অনেক ভিডিও চিত্র বানিয়েছে। রাহিলের সাথে অনেক ভাব হয়েছে শেহজার। তবে শেষের দিকে রাহিল মজা করে শেহজার চকলেট খেয়েছে। মেয়েটা চিৎকার দিয়ে রাহিলের চুল ছিঁড়ে দিয়েছে। দিয়া বকেছে, বাবার কাছে নালিশও দিয়ে বলেছে। দিয়া পেঙ্গুইন দেখে ভয় পেয়েছে। এখন মেয়ে তা নিয়ে মজা নিচ্ছে। পেঙ্গুইনের নাম দিয়েছে ভাও। সাদ মেয়ের সাথে খেলতে খেলতে বাস্তবে দিয়াকে পেঙ্গুইনের ভয় লাগিয়েছে। দিয়া গাল ফুলিয়ে গত আধ ঘন্টা কথাই বলেনি সাহাদের সাথে। সেই খুনসুটি দেখে মনিরুজ্জামান বারবার বলছে, এবার দেশে ফিরে একটা বিয়ে করবই। এরকম একটা শেহজা আমার লাগবেই, যাতে তার মাকে ভাও লাগাতে পারে। সকলে হো হো করে হাসছে। সাহাদের পিঠে হালান দিয়ে পুরোপুরি ঘুমে আচ্ছন্ন হলো সাহাদ প্রিয়া। রোকসানার কোলে মেয়েকে দিয়ে দিয়াকে কোলে তুলে নিল সাহাদ। পুনরায় সকলে ক্রুজে ফিরে গেল। নওরিনের দু চোখে খুশির পানি। সকাল থেকে নিজে নিজে বহুবার কেঁদেছে। শাহিনা এখনো বাসায় ফিরেনি। ফোনে এমন ঘটনা বলার আনন্দ কোথায়? কারোর সাথে এই ঘটনা প্রথম শেয়ার করতে চাচ্ছে না। অশ্রু মুছে কলিং বেল বাজায়। দরজার দিকে গেল। দরজা খুলতেই শাহিনকে দেখে সোজা নিজের কামরায় ফিরে এলো। বেশ কিছুক্ষণ পর সবার সাথে দেখা করে শাহিন কামরায় এলো। হাতে রিপোর্টটা ধরিয়ে দিল। পকেট থেকে ওয়ালেট বের করে ড্রেসিং টেবিলে রাখলো। টুল টেনে বসে রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আকস্মিক কিছু একটা দেখে থমকে গেল। চোখ কষলে পুনরায় দেখলো। এমনভাবে চিৎকার করে উঠলো মনে হলো ভূত দেখেছে। বাড়ির বাকিরা ছুটে এসেছে রুমে। এদিকে নওরিন তাজ্জব বনে গেল। কানে তালা কাটে। রায়হান সাহেব সুলতানা কবির ছেলের সামনে এসে বুকে হাত দিয়ে ভয় পাওয়ার ভঙ্গিতে বলে, কি হলো শাহিন, চিৎকার দিলে কেন? শাহিন ভাষা হারিয়ে ধপ করে বসলো। বাবার হাতে রিপোর্ট ধরিয়ে দিল। রায়হান সাহেব রিপোর্ট পড়ে হাসছে। সুলতানা কবির কেড়ে নিল রিপোর্ট। উনি পড়ে রিপোর্ট শেফালির হাতে ধরিয়ে নরিনের কাছে গিয়ে নরিনকে জড়িয়ে ধরেন। নরিন শাহিনের চিৎকার শুনে ভুলে গেছে উচ্ছ্বাস প্রকাশের ভাষা। সুলতানা কবির ছেলের বইয়ের কপালে চুমু দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল বদ নজর থেকে রক্ষা করুন আমার ঘরের সম্পত্তির। গলা থেকে চেন খুলে সরাসরি ছেলের বইয়ের গলায় পরিয়ে দেন। রায়হান সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবুর বাবা, বাবুকে লাইনে পেলে বলবে যেন ফেরার পথে বড় বাবা হওয়ার খুশিতে কিছু নিয়ে আসে নতুন অতিথির জন্য। রায়হান সাহেব সম্মতি দিয়ে মাথা ঝাঁকা। সকলে একা রেখে গেল দম্পতিকে। শাহিন বউকে জড়িয়ে ধরে বলে, নীরা, আমি অনেক খুশি। কিভাবে তুমি সারা দিন না জানিয়ে থাকতে পারলে? এভাবে চিৎকার দিয়ে লজ্জায় ফেললে কেন? জানি না, আমি ভেতর থেকে এত খুশি হয়েছি সামলাতেই পারলাম না। সরি কষ্ট দিলে। আচ্ছা শোনো না, আমাদের কি হবে, প্রিন্স না প্রিন্সেস? নরিন লাজুক হেসে বলে, জানি না, আল্লাহ যা দিবেন তাতেই সন্তুষ্ট আমি। ইনশাআল্লাহ। শাহিন নরিনকে কোলে তুলে আনন্দে মেতে উঠেছে। মন আনচান করছে ভাইজানকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। শেহজার ভাই বোন আনতে বলেছিল, সে নিয়ে আসছে। এবার শাহিন জিতে গেছে। আজ মন্ত্রী পরিষদ আলোচনায় বসেছে। উপস্থিত স্পিকার সহ বিশিষ্ট গণ্যমান্য সকল নেতা ও ব্যক্তিবর্গ। কিছুক্ষণ আগে অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে। আলোচনায় বাণিজ্য মন্ত্রী, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও এমপিদের ক্ষোভ প্রকাশ। এমন একটা ঘটনার শিকার হবে কেউ বুঝতেই পারেনি। স্পিকার চিঠি যোগে পাঠানো পদত্যাগপত্র হাতে নিয়ে বসে আছে। সকলের মনে আশঙ্কা। কেবল প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ নীরব ভূমিকা পালন করছে। 3 বাহিনী প্রধানের সাথে জরুরি সাক্ষাৎকারে বসতে চান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সকলের থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী নিজেই দায়িত্ব পালন করছেন এই মন্ত্রণালয়ে। পূর্ববর্তী প্রধানমন্ত্রী পদত্যাগ করে পুরো দলকে বিপদে ফেলে পলাতক। তখনই আশার আলো জাগিয়ে দলের বুদ্ধিমান চৌকস মন্ত্রী আসন গ্রহণ করেন। প্রতিটি পদক্ষেপ নতুন সরকারকে সাবধানে ফেলতে বলছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী জানালেন,
থাপ্পড় যে এক ধরনের শিল্পতে রূপ নিয়েছে তা থাপ্পড় মঞ্জিল ওরফে সুলতানা মঞ্জিল না থাকলে অজানাই থেকে যেত। থাপ্পড়ের ধরন এক, শব্দের পরে যে অনুভূতি হয় তাও এক। হালকা জ্বলনি লাগে গালে, মনে হয় যেন মরিচ বাটা লাগিয়ে দিয়েছে। কানের মাঝে জল তরঙ্গের মতো ভো ভো আওয়াজ করে, অথবা 100 বছর আগে যে সাদা কালো টেলিভিশনে অ্যান্টেনা নড়ে গেলে ঝিরঝিরে আওয়াজ করত তেমন করে। বেশি কিছু না, মাঝে মাঝে বয়রা হওয়ারও সম্ভাবনা থাকে, এই আর কি। আসল কথায় আসা যাক। আজকের থাপ্পড় থেরাপির যোগ্য পাত্রী হিসেবে নাম লিখিয়েছে শাহাদ ইমরোজের ছোট্ট বোন সাইদা রোজা শিফা। ধরাও খেয়েছে ভাইয়ের কাছে। গত দিনের খুশির সংবাদ পেয়ে সবাই যখন আহ্লাদে আটখানা, ঠিক তখনই খুশির মহল থেকে শিফা হঠাৎ গায়েব। শিফাকে খুঁজতে খুঁজতে তার বেডরুমে হাজির হয় শাহিন। বোনকে না পেয়ে বের হয়ে যাবে সেই মুহূর্তে চোখ গেল বোনের টেবিলের উপর রাখা ডায়েরির উপর জার ভাজে শুকনো লাল গোলাপ রাখা। কিছুটা বেরিয়ে এসেছে। মেজর ভাইয়ের আনজান মন শান্ত হচ্ছে না। হাসি মুখে এগিয়ে গিয়ে দেখল ডায়েরির সব পাতাই সাদা, কিছু পাতা ছেঁড়া। 6 স্পাইডারদের চিফ। মনের মাঝে উদ্ভট চিন্তা আসাটা স্বাভাবিক। ডায়েরির কোথাও লেখা নেই, শুধু লাল গোলাপ ছাড়া। চেয়ার টেনে বোনের টেবিলে বসে একটা পেন্সিল নিল। ডায়েরিতে ছেঁড়া পাতায় লেখার উপর আলতো স্কেচ করতেই ভেসে উঠল প্রতিটি অক্ষর। প্রথমে অধরে হাসি থাকলেও শেষের নামটা পড়ে মেজাজ তিরিক্ষে হলো। প্রেম নিবেদন করে লেখা পাতা। মনে মনে দোয়া পড়ে ভাবল, এই বোনটাও বুঝি উচ্ছন্নে গেল। দীর্ঘশ্বাস ফেলে উপরে চিলেকোঠার ঘরে রওনা হলো। বোন এবং বন্ধু দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বোনকে ঠাটিয়ে এক চড় দিল। বন্ধুর নাকে ঘুষি পড়ল। আকস্মিকভাবে হুলস্থুল লেগে গেল। শিফার গালে টানা দুটো চড় মারার পরও যখন শান্ত হলো না, পাবেল তখন শাহিনের নাক বরাবর ঘুষি মেরে হাত মোচকে ধরে দমালো। চেঁচিয়ে উঠে বলল, পাগল হলি বাইঞ্চোদ, কি শুরু করছিস? মেয়েটা মরে যাবে। আমার বোন, আমি যা খুশি করব, তোর কি? আমার অনেক কিছু। শিফা, বাসায় যাও, আমি কথা বলবো পরে। ছুটে বেরিয়ে গেল শিফা। শাহিনকে জোর জবরদস্তি করে রুমে রেখে দরজা আটকে দিল পাবেল। ধমকে বলল, চুপ করে বস, শান্ত হ, বুঝিয়ে বলছি আমি। কিচ্ছু শুনতে চাই না আমি। শুনতে হবে। ভুল বুঝেছিস তুই দোস্ত। কিসের দোস্ত? তোরা বন্ধুরা কি বোনদের দিকেই চোখ দিস? আর মেয়ে নাই? স্বভাব চরিত্র এত খারাপ কেন তোদের? পাবেল চিৎকার দিয়ে বলল, অনেক হয়েছে, থাম। তোর বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো ভুল দেখেছি, তাই না? জড়াজড়ি করে দাঁড়িয়েছিলি কেন? আর এই কাগজটা দেখ, তোর নামে প্রেমের ছড়াছড়ি। কেউ যাতে না দেখে ছিঁড়েও ফেলেছে। এক্সপ্লেইন তো করতে দিবি, এরপর শান্তি দিস। শান্ত হলো শাহিন। খাটে বসলো পাবেলেরা। পাশের চেয়ার টেনে বসে পাবেল ব্যক্ত প্রকাশ করলো, তুই থাপ্পড় দেওয়ার আগে আমি একটা থাপ্পড় দিয়েছি। মেয়েটা কাঁদছিল শাহিন, ঠান্ডা করতে ওকে আগলে নিয়ে শান্ত করেছি। শাহিন তেতে উঠল। তুই কেন থাপ্পড় দিবে আমার বোনকে? পাবেল বিষের শিশিটা বের করে শাহিনের হাতে ধরিয়ে দেয়, বলে, মহান রব জানে এই জিনিস কোথা থেকে পেয়েছে। ইনি আমাকে বলল, পাভেল ভাই, আপনি কেন আমাকে পছন্দ করেন না? আমার কেন পুরুষেই মন বসে না? বান্ধবীদের অনেক বয়ফ্রেন্ড আছে, আমার ভালো লাগে না। কলেজের ছেলেরা বয়ফ্রেন্ড হতে চায়, আমার ওদের ভালো লাগে না, এইসব বলেছিল। শাহিন সন্ধিয়ান চোখে বলে, বিষের শিশি এলো কিভাবে? তোকে কেন ভয় লাগালো? যাতে আমি ওকে ভালোবাসি, নয়তো ও বিষ খেয়ে নেবে। ক্রোধ সামলাতে না পেরে কষিয়ে চড় দিয়েছি, এসে তুইও মারলি। শাহিন নিশ্চুপ। পাবেলের মনে হলো শাহিনকে সে মনের অজান্তে ছোট করে ফেলেছে। বোন তো তারও আছে। সুরাইয়ের সাথে যখন নোমানের সম্পর্ক শুনলো, মেরেছে অনেকবার। প্রতিটি ভাই চায় বোনের সুন্দর ভবিষ্যৎ। শাহিনের কাঁধে হাত রেখে বলল, কাউকে কখনো বলিনি, আজ তোকে বলি, বিশ্বাস কর। শিফাকে আমি প্রচন্ড পছন্দ করি, মন থেকে বলছি, কিন্তু অসম্ভব ব্যাপার, তাই চেপে গিয়েছি। মেয়েটা যতবার এসেছে ততবারই বকেছি, ধমকেছি, ফিরিয়ে দিয়েছি। আজ যখন হাতে বিশেষ শিশিটা দেখলাম, আমার মনে হলো আমার বুক ছিঁড়ে যাচ্ছে। হুশ ছাড়িয়ে থাপড় দিয়েছি। মারার পর ওর মুখের দিকে তাকিয়ে দেখি ফর্সা চেহারার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। গলা আমার হাতের দাগ ফুলে ফেপে উঠেছে। বুকে টেনে নিলাম। নিজেকে আড়াল করতে আমি বাড়ি আসতে চাই না, এজন্যই আমি থাকতে চাইনি। চিলেকোঠায় তুই জোর করলি, বস নাই, তাই এলাম। আমি এখন চলে যাব। আমার জন্য মেয়েটাকে আর মারিস না দোস্ত। ছোট্ট একটা মুখ এতগুলো থাপ্পড় হজম করেছে, দেখো অসুস্থ হয়ে পড়বে না তো।
শাহিন মাথায় হাত দিয়ে বলল, ভাইজান যদি জানতে পারে? মনে হয় আন্দাজ করেছে কিছু, আবার জানতে পারলে আমাকে নিজের হাতে পুঁতে দিবে। আমি তো তোকে বিশ্বাস করতে পারছি না পাভেল, নোমান যা করলো। পাভেল তাচ্ছিলের হাসি দিয়ে বলে, ধুর পাগল, আমি কি বলেছি তোকে বিশ্বাস করতে? আমি বের হচ্ছি, খেয়াল রাখিস ওর, বাড়তে দিস না। বস ফিরে এসে এসব শুনলে খুব রাগ করবে, আমার কাছ থেকেও কিছু পাবে না, এতটুকু ভরসা রাখিস। ছোট মানুষ ভুল করেছে, শুধরে নিবি সকাল মিলে। ছাদের চিলেকোঠা ছেড়ে বেরিয়ে গেল পাভেল। মাথায় হাত দিয়ে বসে আছে নীরবে। নতুন ঝড় উঠবে না তো? বন্ধুটাকে কষ্ট দিল, পাভেল কখনোই বিশ্বাস ভাঙবে না। বন্ধুর বিয়ে কিছুতে বোনের সাথে দেওয়ার অধিকার তার নেই। লিমন তাহির বিয়েতে যা করেছে, এরপর ভাইজানের সম্পর্ক শেষ করে ফেলবে যদি জানতে পারে পাভেল শিফার ব্যাপারে শাহিনের আগ্রহ আছে। গ্যালাপাগোসে আজ তৃতীয় দিন। ঘুরে ফিরে 2 দিন এভাবে কাটিয়েছে। সারাদিন থেকে রাতেই রওনা হবে। হঠাৎ করেই সাহাদ জানান দিল আজ সকালে মিলে এক দুর্দান্ত ঘটনা সাক্ষী হবে। সাহাদ জানিয়েছে সবাইকে স্নোর ক্যালিং করতে হবে। গ্যালাপাগোসে এসে যদি ম্যারিন রিজার্ভ নাই দেখে, এর সৌন্দর্য দেখা থেকে যে বঞ্চিত হবে। দিয়া ভয়ে আগাচ্ছে না। যে যার মতো করে এসেছে। শেজাকে মল্লিকার কাছে দিয়ে দিয়াকে নিয়ে মাস্ক পরে ঝাঁপ দিল সাহাদ। পানির নিচে ডুবে থাকাটা দিয়ার জন্য খুব স্বাভাবিক। জড়িয়ে শক্তপোক্ত পুরুষালী হাতের বাহুতলে আবদ্ধ ছোট হাতটা। আশেপাশে সব রঙিন মাছের ঘোরাঘুরি। মাথা উঠালো দুজনই। লক্ষ্য করলো হাঁসের মতো একটা পাখি ডুবে ডুবে মাছ খাচ্ছে। সাহাদ দিয়াকে নিয়ে কিছুটা কাছে এগিয়ে গেল। অতটা কাছে যায়নি যতটা গেলে পাখিটার মনে হতে পারে মানুষ তার ক্ষতি করছে। সাদের মনে হলো এত প্যালাগাপাগোস পানকড়ি, পৃথিবীতে অসংখ্য পানকড়ি রয়েছে, তার মধ্যে একমাত্র গ্যালাপাগোসে পানকড়ি উঠতে পারে না। সাগরের তলদেশের মুগ্ধতা উপভোগ করে দুজন। যখন তীরে উঠে এলো, মাস্ক খুলেই দিয়া খুশিতে উচ্ছ্বাস নিয়ে বলে, আপনি না থাকলে আমি জীবনেও এত সুন্দর কিছু দেখতে পেতাম না কমান্ডার সাহেব। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বলুন তো? কানের কাছে ফিসফিস করে এমপি বলে ওঠে, কিছু চাইলে পাবো? দিয়া সজোরে মাথা ঝেঁকে বলে, অবশ্যই, যদি আমার সাধ্যে থাকে। ইনশাল্লাহ চেয়ে নেব। তবে এখন তুমি ভয়ে চিৎকার দিবে, তার আগে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। বিস্ময় নিয়ে তাকালো দিয়ার স্বামীর দিকে। দুবার পলক ঝাপটে বোঝার চেষ্টা করলো। মনের কোণে ভয় ভয় লাগছে, কিছু কি খারাপ ঘটবে। দিয়া আশপাশটা ভালো করে দেখছে। লজ্জা লাগছে জড়িয়ে ধরতে, মানুষটা অনেক কাছে। হঠাৎ চোখ গেল বৃহৎ এক টিকটিকি বা গিরগিটি প্রজাতির প্রাণীর দিকে। চিৎকার দিয়ে উঠল। লাফিয়ে সাহাদকে জড়িয়ে ধরে বলে, ইয়াল্লাহ, এটা কি? সাহাদ অট্টহাসিতে ফেটে পড়ে। দিয়া এক পর্যায়ে কেঁদে দিল। এই গিরগিটি সামনের দিকে এগিয়ে আসছে পা ফেলে। সাহাদ দিয়াকে পাজা কোলে তুলে বলে, বোকামে কাছে কেন? এর সে মেরিন ইগুয়ানা, ড্রাগন প্রজাতির একটি উভচর প্রাণী, যা পৃথিবীর আর কোথাও নেই। এই প্রজাতি হিংস্র নয়, এরা জলে এবং স্থলে 2 জায়গায় বাস করে। এর চেয়ে ভয়ানক এক বৃহদাকৃতির টিকটিকি বা গিরগিটি আছে, যা কমোডো ড্রাগন নামে পরিচিত। শুধুই ভয়ানক নয়, হিংস্র মাংসাশীও বটে। মেক্সিকো এবং ব্রাজিলে পাওয়া যায়। মেরিন ইগুয়ানা শান্ত তৃণভোজী প্রাণী, এরা কোনো ক্ষতি করবে না। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে আসে সাহাদ। সাহাদ দিয়াকে নামিয়ে দিয়ে বল, জানো ফারা, গ্যালাপাগোস নামকরণ কে করেছে? কে? চার্লস ডারউইন। তার বই ভয়েস অফ দ্য বিগলে লিখেছিলেন তার 5 বছর ভ্রমণ যাত্রার কথা। পৃথিবী ভ্রমণের কথা আছে সেই বইতে। দারুণ সব জানা অজানা বিস্ময়কর তথ্য। তিনি গ্যালাপাগোসে 2 সপ্তাহ ছিলেন। এই যে দেখতে বিশাল দৈত্যাকার কচ্ছপ, সাগরের এই গিরগিটি যা মেরিন ইগুয়ানা, অদ্ভুত সব পাখি যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এসব নিয়ে ছিল তার কাজ। আপনি এত কিছু কিভাবে জানেন? মনে তো হয় আপনি ডারউইনের পাশে ছিলেন যখন সে গবেষণা করছিল। সাহাদ হো হো করে হেসে বলে, নেভি কর্মকর্তা আর্মি সাগরে দ্বীপে দিন কেটেছে, আর দ্বীপ সম্বন্ধে জানবো না তা কি হয়? আচ্ছা বাদ দাও, ওদিকে দেখো, একটা সি লায়ন দেখেছো কখনো? দিয়া উচ্ছ্বাসিত হয়ে বলল, আল্লাহ, এগুলো তো টিভিতে দেখেছি, এত সুন্দর কেন? সাহাদ প্রেয়সীর উচ্ছ্বাস দেখছে। মৃদু হেসে বলল, ফারা, আমার জানা আর তোমাকে না নিয়ে এলে হয়তো আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম ট্রিপটা মিস করে ফেলতাম। আর আপনাকে না পেলে আমার অসম্পূর্ণ জীবনটা শূন্যতায় শেষ হয়ে যেত। দিয়ে সাহাদ বলল, একটা মজার জিনিস দেখবে? হুম। সাহাদ একটা পাখি এবং সি লায়নের মাঝখানে গিয়ে বসে। দিয়া ভীত হয়ে কিছুটা ছিটকে গেল।
শাহাদের দিকে ভ্রুক্ষেপ নেই এই দুই প্রাণীর। ঠিক তখনই শাহাদ বলে ওঠে, ফারা, আই থিঙ্ক আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টির মধ্যে এদের আর মানুষের মাঝে যে নির্ভয় দৃশ্য তৈরি হয়েছে তা একটি।